Hello everybody, welcome back to our spoken English classes. Today it is the 9th day of our spoken English session and I hope you all are well and fine and you are practicing to speak the basic spoken English on a single day. তো আমি আশা করি যে তোমরা সবাই ভালো আছো, সবাই ঠিকঠাক আছো, সুস্থ আছো এবং প্র্যাকটিস করছো স্পোকেন ইংলিশ বলা। টুডে উই উইল লার্ন সাম সেন্টেন্সেস বেসড অন পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের উপর নির্ভর করে আমাদের কিছু কথা কিভাবে বলতে হয়, কী কথাগুলো যেমন পাস্ট পারফেক্ট টেন্সের উপর বলতে হয়। আমি তোমাকে গতকাল 20 টাকা ধার দিয়েছিলাম, তুমি কি আমার টাকাটা ফেরত দিয়েছিলে? গতকাল তুমি কোথায় গেছিলে? গতকাল তুমি কাদের সাথে পিকনিকে গেছিলে? এই ধরনের কথাগুলো যখন আমরা বলবো কাউকে, তো আমরা কীভাবে বলবো, এগুলো আমরা পাস্ট পারফেক্ট টেন্সের উপর ভর করে বলি। পাস্ট পারফেক্ট টেন্স কী করে বুঝবো যে পাস্ট পারফেক্ট টেন্সের উপর ভর করে বলি? দেখবে আমরা যখন কথাগুলো বলি বাংলা ক্রিয়াপদগুলো, যে বাংলা ক্রিয়াপদের শেষে ইয়া ছিল, ইয়া ছিলাম থাকে, মানে বাংলা ক্রিয়াপদগুলোকে যদি আমরা সাধু ভাষায় কনভার্ট করি, আমাদের মানে ভাষার তো দুটো ধরন, আমাদের বাংলা ভাষার একটা চলিত একটা সাধু, তা আমরা সবাই জানি। যদি সাধু ভাষায় কনভার্ট করি তাহলে এই ক্রিয়াপদগুলোর শেষে ইয়া ছিল, ইয়া ছিলাম, বা শর্টে বলা হয় আছিল, আছিলাম, এগুলো থাকে। তখন বুঝতে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তখন বুঝতে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের মানে বাক্য রয়েছে। এবার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কীরকম হয় সেটা দেখে নিই। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কীরকম? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব। মানে আমরা যখন ইংরাজিতে লিখি বা বলি না, আমাদের দুটোই মাত্র টেন্স আছে, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আর একটা হচ্ছে সিম্পল পাস্ট। এই দুটোতেই কোনো অক্সিলারি ভার্ব নেই, বাকি সব টেন্সেই কিন্তু অক্সিলারি ভার্ব আছে। বাকি যে 10টা টেন্স আছে তার মধ্যে সবগুলিতে অক্সিলারি ভার্ব আছে। তাহলে সাবজেক্ট, তারপর হচ্ছে আর পাস্ট পারফেক্ট টেন্সে একটাই অক্সিলারি ভার্ব থাকে, হ্যাড, একদম নির্দিষ্ট, সবার সাথেই হ্যাড বসবে, যে ব্যক্তি যে হোক না কেন হ্যাডই বসবে, সিঙ্গুলার প্লুরাল এসব কোনো ব্যাপার নেই। তারপর ভি থ্রি মানে আধুনিক মানে সময় ভি3 বলা হয়, মানে হচ্ছে থার্ড ফর্ম অফ দ্য ভার্বের থার্ড ফর্ম, ভার্বের যে 3 নম্বর রূপটা, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ভার্বের যে 3টে রূপ আছে, তো যে ভি3 মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, মানে ভার্বের যে তৃতীয় ফর্মটা সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা বসবে। তারপর অবজেক্ট বা এক্সটেনশন এটা বসবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যেটা বললাম এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার যদি এটাকে নাবাচক করতে হয়, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক, মানে আমরা যখন হ্যাঁতে কথা বলি, তুমি গেছিলে, এই ধরনের কথাগুলো বলি। এবার একটা কথা বলি, আমরা সাধারণত বাংলায় পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু নাবাচক বলি না। তুমি কোথায় গেছিলে না, তো আমি তোমাকে টাকাটা দিয়েছিলাম না, এরকম আমরা বলি না। আমি তোমাকে টাকাটা দিয়েছিলাম, এটার নাবাচক যদি আমাদেরকে বলতে হয়, আমরা বলি আমি তোমাকে টাকাটা দিইনি। সেই দিইনিটা কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করতে পারি, পাস্ট পারফেক্টও ব্যবহার করতে পারি, দুভাবেই বলতে পারি। আবার তুমি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে, এইটা একটা কথা, হ্যাঁবাচকে বললাম। তুমি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে না, এরকম বলি কি? আমরা বলি না। কিন্তু কী হবে, তুমি আমাকে টাকাটা ফেরত দাওনি, এটা আমি প্রেজেন্ট পারফেক্টও করতে পারি। আর যদি সময়ের উল্লেখ থাকে, তুমি কিন্তু গত সপ্তাহে আমাকে টাকাটা ফেরত দাওনি, গত সপ্তাহে, তখন ওটা পাস্ট পারফেক্টও করবো। কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু আমরা ওই দিয়েছিলাম না, খেয়েছিলাম না, এরকম বলি না। ব্যাপারটা হচ্ছে কিন্তু যদি যখন আমাদের পাস্ট পারফেক্টে নেগেটিভ করতে হয়, সবসময়েরই নেগেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব আর ভার্বের মাঝখানে নট বসাতে হয়। এখানে একটা নট দিলেই অক্সিলারি ভার্বটাকে বলতে হয় তুই একটু সর, আর ভার্বটাকে বলতে হয় তুই একটু সর। যে টেন্সে অ্যাকর্ডিং টু দ্য টেন্স যেমন ফর্মে আছে, অক্সিলারি ভার্ব যেটা আছে, ভার্বের যেই ফর্ম আছে সবাই কিন্তু ইনট্যাক্ট থাকবে, কেউ কিন্তু চেঞ্জ হবে না। শুধু মাঝখানে একটা নট বসাতে হবে, তাহলেই হয়ে গেল নেগেটিভ। মাঝখানে নট দিলেই হয়ে গেল নেগেটিভ, হলো। এবার যদি আমাকে প্রশ্ন করতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে, তুমি কি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে? তুমি কি গতকাল এসেছিলে আমাদের বাড়িতে? আমি কি গেছিলাম? এই ধরনের কথাগুলো যখন বলি তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের এই অক্সিলারি ভার্বটা এটা সামনে চলে আসে, এইখানটায় চলে আসে, এইখানটা ফাঁকা হয়ে যায়। সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে চলে আসি, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দিয়ে দিলেই হয়ে যায় ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক করা। এইবার এই আমি যে কথাগুলো বললাম, তুমি কি এসেছিলে, আমি কি গেছিলাম, তুমি কি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে, এগুলোর একটার মধ্যেও কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ নেই। ডব্লিউএইচ ওয়ার্ড কাকে বলে? হু, হুম, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, এগুলোর কিন্তু কোনো প্রয়োগ নেই। কারণ এই যে প্রশ্নগুলো, তুমি কি এসেছিলে, আমি কি গেছিলাম, তুমি কি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে, এগুলো সবগুলোরই কিন্তু অ্যান্সার হ্যাঁ বা নাতে করা যাবে, ইয়েস অর নোতে বলা যাবে। অতএব এগুলোর মধ্যে কিন্তু কোনো মানে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ নেই। যখনই কোনো কোশ্চেনের অ্যান্সার ইয়েস অর নো মানে হ্যাঁ অথবা নাই করা যায়, জানবে সেখানে কিন্তু কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হয় না। ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ যেখানে হয় সেখানে আবার হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায় না। যেমন তুমি আমাকে টাকাটা কবে ফেরত দিয়েছিলে, দেখো এটার উত্তর হ্যাঁ বা না দিয়ে হবে না। তার মানে কবে মানে হোয়েন,
ডব্লিউএইচ ওয়ার্ড প্রয়োগ হয়ে গেল। আমি তোমার বাড়িতে কখন গেছিলাম, এটার উত্তর কি হ্যাঁ বা না দিয়ে হবে? হবে না, কারণ কখন মানে হোয়েন, ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হয়ে গেছে। তুমি আমাকে কথাটা কেন বলেছিলে, তুমি আমাকে কথাটা কেন বলেছিলে, এটার উত্তর কি হ্যাঁ বা না দিয়ে হবে? হবে না, কারণ কেন, হোয়াই মানে কেন, হোয়াইয়ের প্রয়োগ হয়ে গেছে। তার মানে যেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হবে সেখানে কিন্তু হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার করা যাবে না, যেখানে হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার করা যায় সেটা শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন হয়, এরকম এই অক্সিলারি ভার্বটা সামনে চলে যাবে। আর যখন ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ করতে হবে এটার সামনে আবার ডব্লিউএইচ ওয়ার্ডটা চলে যাবে, এটার সামনে আবার ডব্লিউএইচ ওয়ার্ডটা দেখা যাবে তো বটে, হ্যাঁ এটার সামনে আবার ডব্লিউএইচ ওয়ার্ডটা চলে যাবে। তখন কি হবে, তখন হয়ে যাবে এইখানে হ্যাড বসবে, যখন এটা ইন্টারোগেটিভ হবে, যখন ইন্টারোগেটিভ মানে যখন শেষে এই জিজ্ঞাসা চিহ্ন লাগাতে হবে আমাকে, তখন কি হবে, তখন প্রথমে মানে যদি আমার ডব্লিউএইচ ওয়ার্ড না লাগে তাহলে হ্যাড দিয়ে করব, হ্যাড তারপর সাবজেক্ট তারপর V3 তারপর অবজেক্ট। এটা হচ্ছে আমার নর্মাল প্রশ্নবোধক বাক্যের মানে পাস্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধকের বাক্যের স্ট্রাকচার। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড লাগাতে হয় তাহলে তার আগে ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো, তাহলে ঝামেলা মিটে গেল। ডব্লিউএইচ ওয়ার্ড তারপর হ্যাড তারপর সাবজেক্ট তারপর V3 তারপর অবজেক্ট, এই হলো নিয়ম। এবার কটা উদাহরণ দেখি তাহলে বুঝবো। আমি এক্সাম্পল কি লিখলাম, গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিয়েছিলাম, গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিয়েছিলাম, গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম। এই ধরনের কথাগুলো যখন বলবে, দেখো ধার দিয়েছিলাম, দিয়েছিলাম মানে দিয়াছিলাম, ইয়াছিলাম, গেছিলাম মানে গিয়াছিলাম বা যাইয়াছিলাম, এর মধ্যে ইয়াছিলাম আছে। তার মানে ক্রিয়াপদে আমরা যখন কথা বলতে যাব, ক্রিয়াপদের শেষে যদি আমরা দেখি ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিল, ইয়াছিলাম আছে, তার মানে আমরা বুঝেই নেব ওটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে এবং পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার তার মধ্যে ফেলে দেবো, তাহলেই বাক্যটা আমাদের মানে নির্ভুলভাবে বলতে পারবো। তাহলে কি প্রথমে কি লিখেছিলাম স্ট্রাকচারটা, প্রথমে সাবজেক্ট, তাহলে কি হবে আই, গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিয়েছিলাম, আই। এবার অক্সিলারি ভার্ব কি লিখেছিলাম, হ্যাড লিখলাম। এবার কি লিখেছিলাম, V3 মানে ভার্বের থার্ড ফর্ম, ধার দেওয়া ইংরাজি লেন্ড, LEND, তার থার্ড ফর্ম। এবার সেকেন্ড ফর্ম দুটি হচ্ছে লেন্ট, LENT, তার মানে লেন্ট, তাহলে কি হবে আই হ্যাড লেন্ট, কি দিয়েছিলাম 20 টাকা, আচ্ছা সরি, আই হ্যাড লেন্ট কাকে দিয়েছিলাম, ইউ, তোমাকে, আই হ্যাড লেন্ট ইউ। এবার কি দিয়েছিলাম 20 টাকা, তাহলে আই হ্যাড লেন্ট ইউ 20 রুপিস ইয়েস্টারডে, কবে দিয়েছিলাম, গতকাল, ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে কথাটা প্রথমেও লিখতে পারতাম, এই যে টুমোরো, টুডে, ইয়েস্টারডে, এই কথাগুলো আমরা প্রথমেও লিখতে পারি, শেষেও লিখতে পারি। তাহলে বাক্য এই কথাটা যদি আমাকে বলতে হয়, গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিয়েছিলাম, কীভাবে বলতে পারি, দুটোভাবে বলতে পারি, ইয়েস্টারডে আই হ্যাড লেন্ট ইউ 20 রুপিস, অথবা আই হ্যাড লেন্ট ইউ 20 রুপিস ইয়েস্টারডে, গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিয়েছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স, সেই স্ট্রাকচারে ফেলে দিলাম, তো বাক্যটা হয়ে গেল, আমি নির্ভুলভাবে বলতে পারলাম, একটা মানুষকে বোঝাতে পারলাম, কমিউনিকেট করতে পারলাম তার সাথে। এবার গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম, গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম বা তুমিও গতকাল আমাদের বাড়িতে এসেছিলে, সে একই কথা, মানে ভার্বটা অন্যভাবে ব্যবহার করতে হবে, মানে অন্য একটা ভার্ব ব্যবহার করতে হবে। এই তো গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম, তাহলে কি হবে সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব হ্যাড, V3 গো মানে যাওয়া, তাহলে গান, আই হ্যাড গান, কোথায় গেছিলাম, টু ইয়োর হাউস, I had gone to your house yesterday. তাহলে কি হলো, গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম কথাটা কিভাবে বলতে পারি, দুভাবে বলতে পারি, ইয়েস্টারডে আই হ্যাড গান টু ইয়োর হাউস, অথবা আই হ্যাড গান টু ইয়োর হাউস ইয়েস্টারডে, গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম। ব্যাপারটা বোঝা গেল। এইবার বাংলায় তো আমরা এগুলো নাবাচক বলি না, গতকাল আমি তোমাদের বাড়িতে, তো গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিয়েছিলাম, এরকম বলবো, গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিয়েছিলাম না, গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম, গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম না, এরকম তো বলবো না। তাহলে কি বলবো, গতকাল আমি তোমাকে 20 টাকা ধার দিইনি, গতকাল আমি তোমাকে 20 টাকা আমি তোমাদের বাড়িতে যাইনি, সেক্ষেত্রে আমি ওটাকে হ্যাডও করতে পারি, হ্যাড নটও ব্যবহার করতে পারি, হ্যাড নট গান, হ্যাড নট লেন্ট, অথবা আমি হ্যাভ নটও বলতে পারি, হ্যাভ নট লেন্ট, হ্যাভ নট গান, এটাও বলতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। আবার ওটাকে পাস্ট ইনডিফিনিটেও বলতে পারি, তাহলে কি হবে ডিড নট লেন্ড ইউ মানি, ইয়েস্টারডে আই ডিড নট লেন্ড ইউ 20 রুপিস, আমি তোমাকে 20 টাকা ধার দিইনি গতকাল। আবার কি বলতে পারি, মানে গতকাল আমি তোমাদের বাড়িতে গেছিলাম, আমি তোমাদের বাড়িতে গতকাল যাইনি, ইয়েস্টারডে আই ডিড নট গো টু ইয়োর হাউস, আমি তোমাদের বাড়িতে যাইনি, আই হ্যাভ নট গো টু ইয়োর হাউস। বিষয়টা হচ্ছে বলতে গেলে অনেক রকমভাবে বলা যায়, বলতে গেলে অনেক অ্যাকচুয়াল ব্যাপার নিয়মটা হচ্ছে এরকম, কিন্তু বলতে গেলে অনেক রকম বলা যায়, কিন্তু লেখার ক্ষেত্রে সেটা কিন্তু ভুল হবে।
লেখার ক্ষেত্রে ভুল হবে, কারণ লেখার ক্ষেত্রে কিন্তু প্রপার গ্রামারটা মেনটেন করতে হবে তোমাকে একদম সময় ধরে। কিন্তু বলার ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেসিক যে স্পোকেন ইংলিশ বা এমনি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ওইটার নাবাচক ব্যবহার করি না। ওটার নাবাচক আমরা বাংলায় ব্যবহার করি না। ওই যে গিয়েছিলাম না, গেছিলাম না, এরকম আমরা বলি না। আমরা বলি দিইনি, যাইনি, এরকম ব্যাপারটা বলি। তা বোঝা গেল? তো এইটাই হলো মানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। এইভাবে আমরা বাক্যগুলো বলবো, এবং তার যদি নাবাচক করতে হয় তাহলে এখানে আমরা মানে নট লাগিয়ে দেবো। কী করবো? যদি এই বাক্যটাকে আমাকে নট করতে মানে আমাকে নাবাচক বলতেই হয় একমাত্র, তাহলে আমাকে এখানে একটা নট লাগাতে হবে। এখানে একটা নট, এই যে আই হ্যাড গান, এখানে একটা নট। বোঝা গেল? তা আমাকে যদি এগুলোকে নাবাচক করতে হয় তাহলে যে অক্সিলারি ভার্ব এবং ওই দিক দিয়ে অক্সিলারি ভার্ব এবং যে মেন ভার্ব, সেটা তার মাঝখানে আমাকে নট লাগাতে হবে। হ্যাঁ, তার কথা ছিলাম যে আমাদের যদি এইগুলোকে যদি নাবাচক করতে হয় তাহলে আমাকে অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানে মানে নট লাগাতে হবে। এটা সব টেন্সেরই নিয়ম, সব টেন্সেই। আমি যে টেন্সেই কথা বলতে চাই না কেন, নাবাচক বাক্য বলতে গেলে অক্সিলারি ভার্ব আর ভার্বের মাঝখানে অ্যাকর্ডিং টু দ্য টেন্স যেমন যেমন থাকার কথা, মানে অক্সিলারি ভার্ব এবং ভার্বের কন্ডিশন যেমন আছে তেমনই আছে, ওগুলোর কিছু পরিবর্তন হবে না। মাঝখানে একটা নট দিয়ে দিলেই হয়ে গেল নাবাচক বাক্য। ব্যাপারটা বোঝা গেল? এটা গেল অ্যাফার্মেটিভ। এবং মানে নেগেটিভ আমরা কীভাবে বলবো, মানে পাস্ট পারফেক্ট টেন্সে। এবার যদি আমাদের ইন্টারোগেটিভ বলতে হয়, আমাদের যদি প্রশ্নবোধক বাক্য বলতে হয়, তাহলে আমরা কীভাবে বলবো? প্রশ্নবোধক বাক্যটা কীভাবে বলবো সেটা কোশ্চেন লিখলাম। মানে সব হাজার হাজার বাক্য তো আর লেখা সম্ভব নয়, একটা দুটো করেই ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে। দুটো বাক্য লিখলাম, দেখো, তুমি কি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে? এখানে একটা প্রশ্ন লিখেছি, তুমি কি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে? এটার অ্যান্সার কিন্তু হ্যাঁ বা না দিয়ে করা যাবে। এটার অ্যান্সার কিন্তু হ্যাঁ বা না দিয়ে করা যাবে, ইয়েস অর নোতে বলা যাবে। কিন্তু তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলে, বা তুমি আমাকে কখন টাকাটা ফেরত দিয়েছিলে, তুমি আমাকে কখন টাকাটা ফেরত দিয়েছিলে, এক্ষেত্রে কী হবে? কখন মানে হোয়েন। সেখানে কিন্তু আর আমাকে হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার করা যাবে না, আমাকে হোয়েন ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে, কি বললাম তখন? অক্সিলারি ভার্বের আমি স্ট্রাকচারটা কী লিখেছিলাম? হ্যাডটা প্রথমে চলে যাবে। তাহলে কী হবে? হ্যাড লিখলাম, অক্সিলারি ভার্বটা প্রথমে লিখলাম। এবার সাবজেক্ট, এবার কি? হ্যাড ইউ লিখলাম। এবার V3 মানে ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি লিখবো? ফেরত দেওয়া, ইংরেজি রিটার্নড। তাহলে হ্যাড ইউ বা মানে গিভ ব্যাক, মানে গিভেন ব্যাক। তাহলে হ্যাড ইউ রিটার্নড কাকে? আমাকে। হ্যাড ইউ রিটার্নড মি। এবার কি? টাকাটা, দ্য মানি। তাহলে কি হলো? টাকাটা কি তুমি আমাকে ফেরত দিয়েছিলে? এই কথাটা যদি আমাকে বলতে হয় কাউকে, আমি কি বলবো? হ্যাড ইউ রিটার্নড মি দ্য মানি? তুমি আমাকে টাকাটা ফেরত দিয়েছিলে। এবার যদি বলতে হয় তুমি আমার টাকাটা কখন ফেরত দিয়েছিলে, যদি আমাকে বলতে হয় তুমি কখন টাকাটা ফেরত দিয়েছিলে, তাহলে কী হবে? কখন ইংরাজি হোয়েন, তাহলে তো কখন লিখে দেবো, তখন একটা হোয়েন যোগ হয়ে যাবে এখানে, তখন একটা হোয়েন যোগ হয়ে যাবে, বাকি সব যেমন আছে তেমন বসে যাবে। তাহলে বাক্যটা কী হবে? তুমি আমাকে কখন টাকাটা ধার দিয়েছিলে, তখন হবে হোয়েন হ্যাড ইউ রিটার্ন মি দ্য মানি। তুমি আমাকে কখন টাকাটা ধার দিয়েছিলে। আর যদি কখন কথাটা ব্যবহার না করতে হয়, তুমি কি আমাকে টাকাটা ধার দিয়ে মানে টাকাটা ফেরত দিয়েছিলে, তার মানে কি? আমি ব্যাপারটা শিওর হতে চাইছি যে ফেরত দিয়েছিলে, কেন মনে নেই, ভুলে গেছি, ফেরত মানে শিওর হতে চাইছি। সেখানে কি বলবো? সেখানে বলবো হ্যাড ইউ রিটার্ন মি দ্য মানি। ব্যাপারটা বোঝা গেল? আর ডব্লিউ ওয়ার্ড ব্যবহার করে কি করব? তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলে, তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলে, তাহলে কী হবে? হোয়াই। কেন ইংরেজি হোয়াই, প্রথমে লিখলাম হোয়াই। তাহলে কি? হোয়াই। এবার কি লিখবো? অক্সিলারি ভার্ব হোয়াই হ্যাড লিখলাম। হোয়াই হ্যাড ইউ। বলা ইংরেজি টেল, তার পাস্ট পার্টিসিপল বা V3 টোল্ড। তাহলে হোয়াই হ্যাড ইউ টোল্ড। তারপর কি? মি মানে আমাকে, দ্য লাই, জিজ্ঞাসা চিহ্ন। কেন তুমি আমাকে মিথ্যে কথাটা বলেছিলে, কেন তুমি আমাকে মিথ্যে কথাটা বলেছিলে, তাহলে কী হলো? হোয়াই হ্যাড ইউ টোল্ড মি দ্য লাই। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, যদি আমাকে কোশ্চেন করতেই হয় তাহলে আমাকে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর V3, তারপর অবজেক্ট। আর যদি ডব্লিউ ওয়ার্ড লাগাতে হয় তাহলে ডব্লিউ ওয়ার্ডটা সবার প্রথমে। এই হলো নিয়ম। এইভাবে বাক্যটা বলে দিলেই হয়ে গেল। হলো। এবার একটা জিনিস দেখো, আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস সবাই শিখে এসেছি, অতীতকালে যদি দুটো ক্রিয়া সম্পন্ন হয় তাহলে প্রথম যেটা হয় সেটা পাস্ট পারফেক্ট, আর পরে যেটা হয় পাস্ট ইনডিফিনাইট। এটা আমরা সবাই শিখেছি, সব গ্রামার বই থাকে। উদাহরণ একটাই থাকে, ডাক্তার আসার আগে রুগীটা মারা গেছিলো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। কারণ রুগীটা মারা গেছিলো, ওটা আগের ঘটনা, পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, আর ডাক্তারবাবু পরে এসেছিলো, এটা পরের ঘটনা, অতএব বিফোর দ্য ডক্টর কেম পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। কিন্তু এই কথাটাকে তো অন্যভাবেও বলা যায়। ডাক্তার আসার আগে যেমন রুগীটা মারা গেছিলো, এই কথাটা যেমন বলা যায়, তেমন এই কথাটা মানেটা কী রেখে আরেকভাবে বলা যায়, যে রুগীটা মারা যাবার পর ডাক্তার এসেছিলো, রুগীটা মারা যাবার পর ডাক্তার এসেছিলো। তাহলে কথাটা কীভাবে বলবো? দুটো কি একইভাবে বলবো? আমরা দুটোকে একইভাবে বলে ফেলি, কিন্তু দুটোকে একইভাবে বলা যায় না। সেইটার উদাহরণটা লিখে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো বিষয়টা,
যে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। এই উদাহরণটা, এই উদাহরণটা না, ওই যে ডাক্তার আসার আগে রুগীটা মারা গেছিলো, এটা আমরা ছোটোবেলা থেকে সবাই পড়েছি, সবাই শিখেছি, সব গ্রামার বই আছে, সব জায়গাতেই দেখেছি। কিন্তু ওই কথাটাকে, ওই উদাহরণটা লিখলাম না, যেটা ওটা পুরো হেজে গেছে শুনতে শুনতে। এটা আমাদের জীবনে তো আরও অনেক ঘটনা ঘটে, এই ঘটনাগুলো ঘটে। দেখা গেলো ট্রেন ধরার জন্য দৌড়ালাম স্টেশনে, ট্রেনটা চলে গেল। তাহলে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। আর ট্রেন ছেড়ে দেবার, দেখো এটার একই মানে, কিন্তু দুটো কথার একই মানে, কথাটা একটু অন্য। ট্রেন ছেড়ে দেবার পর আমি স্টেশনে পৌঁছেছিলাম, ট্রেন ছেড়ে দেবার পর আমি স্টেশনে পৌঁছেছিলাম, এই দুটোকে কীভাবে লিখতে হয়? এবার এটা আমরা শিখেছি কি, যে অতীতকালে দুটো ক্রিয়া যদি সম্পন্ন হয়, প্রথম যেটা সম্পন্ন হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনাইট। প্রথমেরটা পাস্ট পারফেক্ট আর তারপরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে প্রথমেরটা পাস্ট পারফেক্ট কী লিখব? পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড, তারপর V3, তারপর অবজেক্ট। তাহলে কী হবে? আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে কী হবে? দ্য ট্রেন হ্যাড, ছেড়ে যাওয়া ইংরেজি লিভ, তাহলে কী হবে? লেফট, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট। এবার কি? বিফোর, এবার এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, এটা হয়ে পাস্ট পারফেক্ট, আগে ঘটেছে। পরেরটা কি? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে বিফোর আই রিচড দ্য স্টেশন হলো। এটা আমরা সবাই জানি, সবাই করেছি, সবাই শিখেছি। এবার এই কথাটা কিন্তু আরেকভাবে বলা যায়, ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমি স্টেশনে পৌঁছেছিলাম, ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমি স্টেশনে পৌঁছেছিলাম। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, এক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট আগে লিখবো আর পাস্ট পারফেক্টটা পরে লিখবো। পাস্ট ইনডিফিনাইটটা আগে লিখবো, পাস্ট পারফেক্ট পরে লিখবো। কেন লিখবো একটা ক্লু আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা কি লিখবো? ওইটা আগে লিখবো, আই রিচড দ্য স্টেশন। এবার লিখব এই প্রথমের অংশটা, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। দেখো কথাটা কিন্তু একই, আমি পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে দিয়েছিল, আর ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমি পৌঁছেছিলাম, ব্যাপারটা একই। বিষয়টা কীরকম? ধরো রোহিত বলে একটা ছেলে, রোহিত ভালো ছেলে, এটা যেমন একটা কথা। আবার রোহিত খারাপ ছেলে নয়, এটাও সেই একই কথা, একই মানে দাঁড়ালো। কিন্তু দুটোতেই কিন্তু রোহিতকে ভালো ছেলেই বোঝানো হলো, কিন্তু দুটোর ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু একটা আলাদা। যেমন রোহিত ভালো ছেলে মানে রোহিত ইজ এ গুড বয়, কিন্তু রোহিত খারাপ ছেলে নয় মানে রোহিত ইজ নট এ ব্যাড বয়। তার মানে বিষয়টা তো একই, রোহিতকে তো ভালোই বলা হলো কিন্তু ঘুরিয়ে বলা হলো। ঠিক এটাও, যে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিলাম, এই উদাহরণটা আমরা ছোটোবেলা থেকে শিখেছি বলে আমাদের মাথা থেকে এটা বেরিয়ে যায়, ওই যে সে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এটা কী হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। এটা আমাদের সবাই জানি, সবাই বলে ফেলি আমরা। কিন্তু যদি কথাটাকে অন্যভাবে বলতে হয়, ট্রেন ছেড়ে দেবার পরে আমি স্টেশনে পৌঁছলাম বা পৌঁছেছিলাম, এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইটটা আগে লিখবো, আই রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন হ্যাড লেফট। I reached the station, sorry before না after, I reached the station after the train had left। কেন? বিষয়টা হচ্ছে, একটা জিনিস মনে রাখবে, যেখানে আগে কথাটা ব্যবহার হয়, যেখানে যে আগে কথাটা ব্যবহার হয়, যে আগে মানে হচ্ছে বিফোর যখন ব্যবহার করব পাস্ট পারফেক্ট আগেই লিখব, বিফোরের আগেই লিখব, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট আগে। আর যখন পরে কথাটা ব্যবহার করব, পরের ইংরেজি হচ্ছে আফটার, পরের ইংরেজি হচ্ছে আফটার, যখন এই আফটারটা ব্যবহার করব, পরে মানে যেহেতু আফটার, তাহলে আমরা পাস্ট পারফেক্টটা পরেই লিখব, আফটারের পরেই গিয়ে পাস্ট পারফেক্ট লিখব। মানে যখন বিফোর ব্যবহার হবে, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট আগে, আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট পরে, সেখানে পাস্ট ইনডিফিনাইট আগে। এটা হলো বিষয়, মানে বাক্যটা মানে একই, কথাটা আমাদেরকে এই ধরনের কথা বলতে গেলেও আমরা কি করি? আমরা ওইটাই বলি, এই ধরনের কথা বলার দরকার, আমরা ওইটাই বলে দিয়ে বসে থাকি। তখন কি একটু ব্যাপারটা বোকা বোকা হয়ে যায় জিনিসটা, যে বলতে চাইলাম এক, বললাম এক, মানে বোঝাতে পারলাম কথাটা, সেটা আলাদা কথা, বললাম আরেক, কারণ এটা আমাদের জানা থাকে না। এটা আমাদের জানা থাকে না যে আফটার দিয়ে কীভাবে ব্যবহার করা যায়। বিফোর দিয়ে যদি বলতে পারি, আফটার দিয়ে তো বলতে পারি, মানে এক রেখে। তো এটা হলো ব্যাপার। এবার যে কটা উদাহরণ আমার মনে এলো, বোঝানোর চেষ্টা করলাম একটা ভিডিওর দ্বারা যতটা সম্ভব, সব তো আর বলা সম্ভব না। এবার ব্যাপারটা হচ্ছে, এগুলোর মধ্যে যার যেমন রিকোয়ারমেন্ট হবে, প্রয়োজন পড়বে, সে তেমন ভার্ব ব্যবহার করে বাক্যগুলোকে চেঞ্জ করে প্র্যাকটিস করতে হবে। মোদ্দা কথা একটাই, আসল বিষয় তো একটাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস আমরা করব, তত আমাদের ফ্লুয়েন্সি, আমাদের স্পিড বাড়বে। এই আমি যেমন প্র্যাকটিস করছি, তোমাদের শেখানোর মধ্যে দিয়ে, মানে
মানে আই এম অলসো প্র্যাকটিসিং, আমিও কিন্তু প্র্যাকটিস করছি। এবার আমি যে কথাগুলো বলছি আমি কি বুঝতে পারছি না যে আমি কিন্তু বলার পর বুঝতে পারছি যে দু একটা ছোটো ছোটো ভুল কিন্তু আমারও হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, তারপর আমি প্র্যাকটিস করছি। কারণ আমি এবার প্র্যাকটিসটা কেন করছি, যখন আমি ভুলটা ধরতে পারছি, নিজে বুঝতে পারছি, তখন সেটাকে আবার রেকটিফাই করার চেষ্টা করছি, রিকভার করার চেষ্টা করছি, যে পরের বার যেন ভুলটা না হয়। এইভাবেই তো আস্তে 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 আমাদের সবার ফ্লুয়েন্সিটা আসবে, ফ্লুয়েন্সি এবং মানে পারফেসি যেটাকে বলে সেটা আসবে। নচেত কিন্তু প্র্যাকটিস না করলে কোনো দিনও সম্ভব না। আশা করি যতটা মানে বলে দিলাম সবাই প্র্যাকটিস করবে, যদি মানে ইচ্ছা থাকে আর কি করার, না হলে তো কোনো ব্যাপারই না। মানে প্রথমে তো আমরা মানে কী বলেছিলাম, অ্যাট ফার্স্ট উই আর ট্রাইং টু বি এ কমিউনিকেটার নট অ্যান ইংলিশ স্পিকার। আমরা কিন্তু কি ইংরেজিতে বড় বড় ভাষণ দেবো, বক্তৃতা দেবো, সেসব আমরা কিন্তু প্রথমে চাইছি না। আমরা প্রথমে চাইছি কমিউনিকেটার হতে, মানে ছোটো ছোটো ইংরেজি বাক্য দিয়ে, সাধারণ বাক্য দিয়ে যাতে আমরা কমিউনিকেশন করতে পারি, লোকের সাথে কমিউনিকেট করতে পারি, যাতে যোগাযোগ করতে পারি। এটা হলো বিষয়, প্র্যাকটিস করতে হবে। বোঝালাম, যদি কারো কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট করতে পারো, চেষ্টা করবো মানে যদি কোনো সমস্যা হয় বোঝানোর। আর যদি কেউ বাক্য লিখে মনে হয় যে বাক্যটা ঠিক হলো কিনা, ভুল হলো কিনা, তাহলে কমেন্ট করতে পারো, বলে দেবো মানে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বা আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করবো। ওকে, আজকের মতো গুড বাই।